হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু নার্ভাস সিস্টেম থেকে আমরা কিছু এমসিকিউ দেখব। কালকে দেখলাম একজন কমেন্ট করেছে আর কি, নার্ভাস সিস্টেমটা খুব ভয় লাগে। তো নার্ভাস সিস্টেম থেকে আজকে কিছু এমসিকিউ দেখব। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। হুইচ আয়ন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ডিপোলারাইজেশন ডিউরিং আ নার্ভ ইম্পালস। ঠিক আছে, যখন একটা নার্ভ ইম্পালস মানে কি, নার্ভ ইম্পালস মানে হলো স্নায়ু উদ্দীপনা। ঠিক আছে, তাহলে যখন একটা স্নায়ু উদ্দীপনা যাচ্ছে আর কি, ডিপোলারাইজেশন ঘটছে, যেটাকে বাংলায় বলে হলো, তোমরা অনেকে বলো ম্যাম বাংলায় দিন, আমি কিন্তু বাংলা টার্ম সব বলে দিই। ঠিক আছে, মানে বাংলাটা পুরো বলে দিই আর কি। সমাবর্তন। ঠিক আছে, স্নায়ু উদ্দীপনার সময় যখন বিষমাবর্তন হচ্ছে, ডিপোলারাইজেশন বিষমাবর্তন হচ্ছে, তখন কোন আয়নটা রেসপন্সিবল? ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সোডিয়াম। ঠিক আছে, অ্যান্সার হবে হলো সোডিয়াম। তো কি হয় দেখো, যখন একটা নিউরন কি রয়েছে, রেস্টিং কন্ডিশনে রয়েছে, বিশ্রামরত অবস্থায় রয়েছে। যখন একটি নিউরন বিশ্রামরত, যেটাকে আমরা বলছি রেস্টিং কন্ডিশন। ঠিক আছে, যখন এই রেস্টিং কন্ডিশনে রয়েছে, তখন নিউরনের যে কোষ পর্দা, একটা নিউরনের কোষ পর্দা আমি ধরলাম, এটা হলো নিউরনের কোষ পর্দা। ঠিক আছে, তো এই কোষ পর্দায় কি হয়, ভেতরের দিকে থাকে হলো এরকম নেগেটিভ চার্জ, আর বাইরের দিকে থাকে হলো এরকম পজিটিভ চার্জ। ঠিক আছে, ভেতরে নেগেটিভ, বাইরের দিকে পজিটিভ, এটা হলো রেস্টিং কন্ডিশনে। এবারে যখন নিউরনে একটা উদ্দীপনা আসলো, এরপরে কি ঘটলো, স্নায়ু উদ্দীপনা। মানে ধরো তুমি শুয়েছিলে, এবার তোমাকে মা কি করলো, একটা কাজ দিয়ে দিল, তোমাকে তো উঠতেই হবে না। তো নিউরনটাও রেস্টিং কন্ডিশনে ছিল, নিউরনের কাছে এবার কাজ চলে আসলো, কি আসলো, স্নায়ু উদ্দীপনা, যেটাকে আমরা বলছি নার্ভাস স্টিমুলাস বলতে পারো। স্নায়ু উদ্দীপনা যখন আসলো, তখন কি হচ্ছে, Na প্লাস চ্যানেল ওপেন হচ্ছে। হ্যাঁ, সরি, দেখো যখন এই ব্যাপারটা ঘটছে, তখন কি হচ্ছে, যে এই যে Na প্লাস গুলো না এরকম বাইরের দিকে থাকে বেশি পরিমাণে। ঠিক আছে, আর K প্লাসটা হলো ভেতরের দিকে থাকছে। এবার যখনই একটা নার্ভাস স্টিমুলাস আসে, তখন কি হয়, সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। এবার সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে কি হয়, Na প্লাস কোষের ভিতরে প্রবেশ করে। মানে কি, মানে ধরো এটা যদি একটা নিউরন হয়, হ্যাঁ আমি কোষের মতো করে দেখালাম, তাহলে এদিকটা হলো পজিটিভ, যেগুলো কি Na প্লাস। ঠিক আছে, আর এই পাশটা হলো নেগেটিভ, এদিকে কি রয়েছে, K প্লাস রয়েছে। এবার যখনই একটা উদ্দীপনা আসছে, এই Na প্লাস গুলো ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে Na প্লাস গুলো ভেতরে প্রবেশ করে, আর ভেতর থেকে K প্লাস গুলো বাইরের দিকে চলে যায়। K প্লাস গুলো বাইরের দিকে চলে যায়। ঠিক আছে, প্রচুর পরিমাণে Na প্লাস আসে। এবার এর ফলে কি হয়, এর ফলে আস্তে আস্তে কি হয়, কোষের ভেতরটা হয়ে যায় পজিটিভ হতে শুরু করে, আর বাইরেটা নেগেটিভ হতে শুরু করে। এই যে পজিটিভ হতে শুরু করলো ভেতর দিক, আর বাইরের দিক নেগেটিভ হতে শুরু করলো, এটাকেই বলে হলো
ডিপোলারাইজেশন। ঠিক আছে, এটাকেই বলা হয় হলো ডিপোলারাইজেশন বা বিষমবর্তন। এবার তোমরা বলবে যে দুটোই তো পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ কি করে চেঞ্জেস হচ্ছে, এটা আরো অনেক ডিটেলসে আছে। ঠিক আছে, এখন যেহেতু এমসিকিউ ক্লাস, এখন তো আর ডিপোলারাইজেশন রিপোলারাইজেশনের ক্লাস নয়। তো তোমরা যদি আমার অপশনাল ফিজিওলজি এই প্লেলিস্টটা চেক করো, ঠিক আছে, তো এখানে তোমরা এই বিষয়ের উপর ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, যেটা প্রচুর ক্লাস পাবে ফিজিওলজি রিলেটেড, তোমাদের প্রিপারেশনে আশা করি হেল্প করবে এই প্লেলিস্টটা খুব। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা তাহলে হলো। এবার নেক্সট কোশ্চেন 2 নাম্বার বলেছে মাইলিন সিদ ইনক্রিজেস দ্য স্পিড অফ নার্ভ ইম্পালস। মাইলিন সিদ কি করছে, ইনক্রিজ করছে, বাড়িয়ে দিচ্ছে স্পিড অফ নার্ভ ইম্পালস বাই কেমিক্যাল কন্ডাকশন, কন্টিনিউয়াস কন্ডাকশন, সলটেটরি কন্ডাকশন, অ্যাক্সোনাল কন্ডাকশন। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো সলটেটরি কন্ডাকশন। ঠিক আছে, মাইলিন সিদ কিভাবে বাড়াচ্ছে, সলটেটরি কন্ডাকশনের মাধ্যমে কিন্তু বাড়াচ্ছে। তাহলে এই যে একটা স্নায়ুর মধ্যে, স্নায়ুতে আমরা কি দেখতে পাচ্ছি, মাইলিন সিদ রয়েছে, তাই তো। তো মাইলিন সিদটা কি, এটা কিন্তু একটা ফ্যাটি লেয়ার, ফ্যাটের একটা লেয়ার। ঠিক আছে, এটা কোথায় থাকছে, অবস্থান কোথায় করছে, নিউরনের অ্যাক্সনের চারপাশে। এটা ক্লিয়ার আছে, দেখো এই যে এটা হলো একটা কোষ পর্দা, তোমরা এখানে ফসফোলিপিড বাইলেয়ারটা দেখেই বুঝতে পারছো যে এটা কোষ পর্দা, তাই তো, এটা ফসফোলিপিড বাইলেয়ার। তো এখানে দেখো এরকম চ্যানেল রয়েছে, তো এটা হলো কি সোডিয়াম চ্যানেল। এবার এই সোডিয়াম চ্যানেল দিয়ে কি হচ্ছে, সোডিয়াম চ্যানেল দিয়ে যে সোডিয়ামটা দেখো ভেতরে ঢুকে পড়েছে। ঠিক আছে, আর এই পটাশিয়াম গুলো কি হচ্ছে, পটাশিয়াম গুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আর থাকে আর কি, পটাশিয়াম গুলো বেরিয়ে যাচ্ছে। এবার এগুলো যত ভেতরে ঢুকছে, ভেতরটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে, বাইরেটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার এই অসম বন্টনটা কি করে হয়, যখন 3Na+, 3টে সোডিয়াম হলো ভেতরে প্রবেশ করে, আর তার পরিবর্তে 2টো K+, ঠিক আছে, যদি এখানে ধরো 3টে সোডিয়াম প্রবেশ করলো আর তার পরিবর্তে 2টো K+ যাবে, তাহলে কি হলো, এদিকে বেশি পজিটিভ হয়ে গেল, কিন্তু এদিকে ঘাটতিটা কি একটা করে থেকে গেল, এভাবে কিন্তু বাইরের দিকটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে হলো দেখা, এবারে রয়েছে কি, এবারে সেকেন্ড কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে কি হলো যে নিউরনের যে অ্যাক্সন, অ্যাক্সনের চারপাশে রয়েছে হলো এই মায়োলিন সিদ। ঠিক আছে, এটা কিরকম ভাবে থাকে, একটা ছবি দেখো বুঝতে পারবে। দেখো সলটেটরি কন্ডাকশন, এই যে মায়োলিন সিদটা দেখতে পাচ্ছ, এই যে মায়োলিন সিদগুলো রয়েছে, হ্যাঁ, এটা হলো অ্যাক্সন। ঠিক আছে, এই অ্যাক্সনের এই চারপাশে কিন্তু মায়োলিন সিদ একটা ফ্যাটের লেয়ার এরকম ভাবে ইনসুলেট করে রয়েছে, তারের যেমন একটা ইনসুলেটর থাকে না, সেরকম ইনসুলেট করে রয়েছে। তো এই জন্য কি হয়, যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল আসে, তখন এখান থেকে উদ্দীপনাটা জাম্প করে আবার পরেরটায় চলে আসে, আবার জাম্প করে পরেরটায়, মানে এখান থেকে ধরো এখানে আসলো, ঠিক আছে, তারপর এখান থেকে আবার এখানে গেল, তো এরকম ভাবে জাম্প করে করে যায়। এই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হলো সল্টেটরি কন্ডাকশন। হ্যাঁ, বাংলায় এটার একটা নাম আছে, বাংলায় নাম হলো নৃত্যাগ পরিবহন, না মনে রাখলেও চলবে, সল্টেটরি কন্ডাকশন টার্মটা মনে রাখাটাই ভালো। আচ্ছা, তাহলে এই যে গ্যাপটা, যেখান থেকে যেখান থেকে উদ্দীপনাটা পরিবহন হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে, নোডস অফ রেনভিয়ার। ঠিক আছে, মায়োলিনের মাঝে যে গ্যাপ বা খালি অংশ সেটা। ঠিক আছে, সিগন্যাল কি হচ্ছে, এই নোডগুলোতে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে, এই জন্য বলা হচ্ছে হলো সল্টেটরি কন্ডাকশন। আচ্ছা, এটার জন্য কি হচ্ছে, এই সল্টেটরি কন্ডাকশনের জন্য
স্টিমুলেশন পরিবহনের গতি বহু গুণ বেড়ে যায়। ঠিক আছে, স্টিমুলেশন পরিবর্তনের গতি বহু গুণ বেড়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে হুইচ নিউরোট্রান্সমিটার ইজ মেইনলি ইনভলভড which neurotransmitter is mainly involved in the parasympathetic system? which neurotransmitter কোন নিউরোট্রান্সমিটারটা ইনভলভ থাকছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে? ডোপামিন, অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, নর এপিনেফ্রিন। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে, অ্যান্সার হবে কি অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা দেখো, এটা কার আন্ডারে পড়ছে? অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিকের আন্ডারে দুটো পড়ে, একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক। তো প্যারাসিম্প্যাথেটিকটা অটোনমিকের আন্ডারে পড়ছে। আচ্ছা, এই যে প্যারাসিম্প্যাথেটিকটা এটা কি কাজকে নিয়ন্ত্রণ করে? এটা মূলত নিয়ন্ত্রণ করছে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। রেস্ট আর ডাইজেস্ট এই কাজটাকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এবার এই প্যারাসিম্প্যাথেটিকের যে ব্রাঞ্চটা তৈরি হচ্ছে, এই পয়েন্টটা মনে রাখবে, এই শাখায় প্রায় সব প্রি ও পোস্ট সাইন্যাপটিক নিউরনে অ্যাসিটাইলকোলিন নিঃসরণ হয়। ঠিক আছে, এই শাখায় সমস্ত প্রি এবং পোস্ট সাইন্যাপটিক নিউরনে কি হচ্ছে? অ্যাসিটাইলকোলিন নিঃসরণ হচ্ছে। আচ্ছা, এবার এই যে অ্যাসিটাইলকোলিন নিঃসরণ হলো, অ্যাসিটাইলকোলিন কি কি কাজ করছে? হৃদস্পন্দন ধীর করে, ধীর হয়। ঠিক আছে, পাচনতন্ত্র সক্রিয় করে, শরীরকে শিথিল করে। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাসিটাইলকোলিন আর কার কার সাথে কাজ করে দেখো? মাস্কারিনিক ও নিকোটিনিক রিসেপ্টরের
সাথে কাজ করে। ঠিক আছে, মাস্কারিনিক ও নিকোটিনিক রিসেপ্টরের সঙ্গে এটা কাজ করছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। The refractory period in a neuron ensure করছে কি র্যাপিড কন্ডাকশন, bidirectional transmission, one way conduction, continuous synaptic firing। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ওয়ান ওয়ে কন্ডাকশন, ওয়ান ওয়ে কন্ডাকশন। আচ্ছা, তো দেখো এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই রিফ্র্যাক্টরি পিরিয়ড সম্বন্ধে কটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে রাখতে হবে। প্রথমত কি, একটি নিউরন যখন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে তখন এটি একটি সময়ের জন্য আরেকটি ইম্পালস জেনারেট করতে পারে না। ঠিক আছে, যে একটা নিউরন যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল যখন স্টার্ট করছে, ঠিক আছে, স্টার্ট করার পরে পরবর্তী মানে কিছুটা সময়ের জন্য যখন ওটার উপরে কাজ করছে, একটা নতুন করে একটা ইম্পালস জেনারেট করতে পারছে না। এই যে যেই টাইমটা, এই যে একটা ইম্পালস জেনারেট করতে পারছে না, এই যে টাইমটা, এইটাকে কি বলে? এইটাকে বলে হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটাকে বলে হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। ঠিক আছে, এই রিফ্র্যাক্টরি পিরিয়ড আবার দু ধরনের হয়, টু টাইপস। কি কি? একটা হলো অ্যাবসোলিউট, আর একটা হলো রিলেটিভ। ঠিক আছে, অ্যাবসোলিউট আর রিলেটিভ। এই সময়ে, এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের সময়ে কি ঘটে? এই সময় Na+ চ্যানেল বন্ধ হয়ে থাকে। Na+ চ্যানেলটা কি বন্ধ হয়ে থাকে এবং পুনরায় খোলার জন্য সময় লাগে। ঠিক আছে, পুনরায় যদি এটাকে আবার খুলতে হয়, আবার কি হচ্ছে, এটার জন্য সময় লাগছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, মূল যে বিষয়টা, এর ফলে সিগন্যাল একদিকে এগোয়, যেটাকে কি বলা হচ্ছে? ওয়ান ওয়ে কন্ডাকশন। ঠিক আছে, তোমাদের একটা ছবি দিয়ে দেখিয়ে দিই একটু, দেখো রিফ্র্যাক্টরি পিরিয়ডের ছবি। ঠিক আছে, এই প্রথমের যেটুকু সেটুকুকে বলা হচ্ছে অ্যাবসোলিউট, আর পরের যেটুকু রয়েছে সেটুকুকে বলা হচ্ছে হলো রিলেটিভ। ঠিক আছে,
তো ছবি সহ মনে রাখবে, এই যে যেখানে উঠছে এটা হলো অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, সোডিয়াম চ্যানেল বন্ধ রয়েছে। এই সময় কিন্তু আবার এটা ব্যাকে যেতে পারে না, কারণ সোডিয়াম চ্যানেল কাজ হয়ে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আবার এটাকে ওপেন করার জন্য আরো কিছুটা সময়ের প্রয়োজন হয়। ঠিক আছে, চলো নেক্সট। বলছে দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার ইজ ফর্মড বাই অ্যাস্ট্রোসাইট অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল, Schwann cell, microglia and oligodendrocyte epidermal cell. ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা কি ধরনের কোষ দিয়ে গঠিত? অ্যাস্ট্রোসাইট অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল। ঠিক আছে, এই যে দেখলাম ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা কি, এটা কি হিসেবে কাজ করে? এটা হলো একটা নিরাপত্তা ব্যবস্থার মতো। ঠিক আছে, এটা কি একটা নিরাপত্তা ব্যবস্থার মতো কাজ করছে। আর এটা কোথায় রয়েছে? মধ্যে বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা, এটা যে তৈরি হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, দুটো প্রধান উপাদান রয়েছে। দুটো প্রধান উপাদান দিয়ে এটা তৈরি। কি কি? এক নম্বর হলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস, এরা একে অপরের সঙ্গে টাইট জাংশন দিয়ে যুক্ত থাকে। টাইট জাংশন তৈরি করে। ঠিক আছে, একে একে অপরের সাথে টাইট জাংশন তৈরি করে। আর দু নাম্বার কি? অ্যাস্ট্রোসাইট ফুড প্রসেসেস। আচ্ছা, এটাতে কি হচ্ছে? এই গ্লিয়াল কোষ গুলোর পায়ের মতো এক্সটেনশন থাকে। পায়ের মতো এক্সটেনশন থাকে যা রক্তনালী ঘিরে রাখে। যা রক্তনালী ঘিরে রাখে। আচ্ছা, এটা আরো কি কি কাজ করছে দেখো। ক্ষতিকর পদার্থ, জীবাণু, টক্সিন, এগুলো প্রবেশ করতে বাধা দেয়। হ্যাঁ, প্রবেশে বাধা দেয়। কিছু নির্দিষ্ট পদার্থ, এই যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার,
কিছু নির্দিষ্ট পদার্থ এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। কি কি? গ্লুকোজ, অক্সিজেন, কিছু লিপিড সলিউবল পদার্থ, এগুলোই কি হচ্ছে, এগুলোই কিন্তু একমাত্র পাস করতে পারছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। বলেছে দ্য ডরসাল রুট গ্যাংলিয়ন কন্টেইন, ঠিক আছে, কি বলেছে? ডরসাল রুট গ্যাংলিয়ন, ঠিক আছে। আচ্ছা, ডরসাল রুট গ্যাংলিয়ন কন্টেইন করছে কোনটা? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সেন্সারি নিউরন বডি, সেন্সারি নিউরন সেল বডি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার যেটা বলবো খুব ভালো করে বুঝবে। আমাদের বডিতে কি রয়েছে? স্পাইনাল কর্ড রয়েছে। তো স্পাইনাল কর্ডের কি থাকে? স্পাইনাল কর্ডের দুটো রুট থাকে, টু রুট থাকে। কি কি? এক নম্বর হলো ডরসাল রুট, এক নম্বর হলো ডরসাল রুট, ঠিক আছে। ডরসাল রুটে কি হয়? ডরসাল রুটে হয় হলো সেন্সারি ইনপুট, ঠিক আছে। আর দু নাম্বার হলো ভেন্ট্রাল রুট, ভেন্ট্রাল রুট। ভেন্ট্রাল রুটে কি হয়? ভেন্ট্রাল রুটে হয় মোটর আউটপুট, ঠিক আছে। আচ্ছা দেখো, এইটা হলো ভেন্ট্রাল রুট, এই যে ভেন্ট্রাল রুট, ঠিক আছে। তো এই ভেন্ট্রাল রুটে কি হয়? মোটর আউটপুট, মানে ওখান থেকে কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। ওখান থেকে কি হচ্ছে? ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই যে ওপরের দিকটা দেখো, এই জায়গাটা হচ্ছে ডরসাল রুট, ডরসাল রুট, ঠিক আছে। আচ্ছা, এবার এই ডরসাল রুটে দেখো, এই যে ডরসাল রুট, ডরসাল রুটে কি হচ্ছে? ডরসাল রুটে এরকম একটা গাঁট মতো রয়েছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে কি ডরসাল রুট গ্যাংলিয়ন। সেটাকে বলা হয় ডরসাল রুট গ্যাংলিয়ন, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। ডরসাল রুট গ্যাংলিয়ন বলা হয়। এখানে কি হয়? এখানে সেন্সারি নিউরনের সেল বডি থাকে, ডরসাল রুটেই আর কি, ঠিক আছে। এটা অ্যারোটা এখানে দেওয়াটা ঠিক না, এখানে সেন্সারি নিউরনের সেল বডি থাকে, ঠিক আছে। এই যে গ্যাংলিয়ন, এই গ্যাংলিয়নটা কি করছে? স্পর্শ, ব্যথা, তাপ ইত্যাদি অনুভূতি তথ্য পরিবহন করে। এটা কি করছে? এই গ্যাংলিয়ন স্পর্শ, ব্যথা, তাপ
ইত্যাদি অনুভূতির তথ্য পরিবহন করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে হুইচ ব্রেন ওয়েভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিপ স্লিপ। অলরেডি স্লিপের ওপরে কিন্তু আমি ক্লাস দিয়েছি, সেটার উপরে এমসিকিউও দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। ওই WBSSC বায়োলজি এই প্লেলিস্টটা চেক করলেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই প্লেলিস্টে স্লিপ সংক্রান্ত বা যে কোনো বায়োলজি তোমাদের এমসিকিউ প্রচুর প্রচুর এখানে পেয়ে যাবে। আচ্ছা, এটা বলার আগে আরেকটা কথা একটু বলে রাখি, আমাদের এখানে কিন্তু 2025 সাল থেকে কিন্তু পড়ানো হচ্ছে। ঠিক আছে, 2025 বলছি, 2022 সাল থেকে কিন্তু পড়ানো হচ্ছে। তোমরা এই প্লে লিস্টটা চেক করলেই বুঝতে পারবে। ঠিক আছে, কারণ অনেকেই কিন্তু এদিক ওদিক ঘুরে তারপরে আমাদের কাছে আসছে। ঠিক আছে, কারণ অনেকদিন ধরে যারা পড়াচ্ছে, অনেকে কেউ কেউ আছে হয়তো আমারও আগের থেকে পড়াচ্ছে, তোমরা তাদেরকেও দেখতে পারো। এমন নয় যে আমি বলছি আমার কাছ থেকেই তোমরা দেখো, বাট কি তোমরা ভিডিওসগুলো চেক করো, চেক করে যদি তোমাদের মনে হয় না ম্যামের পড়ানো ভালো লাগছে, তাহলে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে, এমনিতে এই প্লেলিস্টে তোমরা প্রচুর এমসিকিউ পেয়ে যাবে, প্রচুর এমসিকিউ। আর আমাদের যে অনলাইন ক্লাস চলছে সেখানে তো 5000 এমসিকিউ প্রোভাইড করা হবে। 5000 এমসিকিউ কিন্তু আমাদের অনলাইন ক্লাসে পেয়ে যাবে। আর সম্পূর্ণ বাংলা ভাষায় নোট, যারা 9-10 নেবে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটটা পাবে। আর এমসিকিউ কতগুলো পাচ্ছ? এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছ 5000। ঠিক আছে, যে 5000 এমসিকিউ 9, 10, 11, 12 উভয়ের ক্ষেত্রেই কিন্তু তোমরা এতগুলো পাচ্ছ। কোনো বই কিনে পড়তে হবে না, ইন ডিটেলসে সমস্ত নোটস রয়েছে। এই নাম্বারটা যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, চলো। আচ্ছা, 60 মার্কসের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তারা দেখে নিও। 60 মার্কসের প্র্যাকটিস সেট কিন্তু অলরেডি আপলোড করেছে। এছাড়া অনেক ছোট 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 টপিক রয়েছে। ঠিক আছে, ওগুলো মিস করো না, প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো, বলেছে যে ব্লাড ব্রেন হুইচ ব্রেন ওয়েভ ইজ অ্যাসোসিয়েট, কোন ব্রেন ওয়েভটা অ্যাসোসিয়েট রয়েছে কিসের জন্য? ডিপ স্লিপের জন্য। আলফা ওয়েভ, বিটা ওয়েভ, থিটা ওয়েভ, ডেল্টা ওয়েভ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডেল্টা ওয়েভ। ঠিক আছে, অ্যান্সার হবে ডেল্টা ওয়েভ। এই যে ওয়েভগুলো, আমাদের মস্তিষ্কের যে বিভিন্ন তরঙ্গগুলো, ঠিক আছে, এগুলো কিসে ধরা পড়ে? ইইজি। তোমাদের জন্য HW কমেন্ট সেকশনে জানাবে ফুল ফর্ম অফ ইইজি। ইইজির ফুল ফর্ম কি এটা তোমরা জানাবে। এবারে এই যে আমরা দেখলাম ডেল্টা ওয়েভ, এটা কি? এটা হলো সবচেয়ে ধীর গতি সম্পন্ন তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা, কিসে উপস্থিত থাকে? একটা ডিপ নন রেম স্লিপ। ডিপ নন রেম স্লিপে উপস্থিত থাকে স্টেজ 3 and 4। আচ্ছা, এই সময় কি হয়? মস্তিষ্ক কম সক্রিয় থাকে। মস্তিষ্ক কি হয়? কম সক্রিয় থাকে। ঠিক আছে, আচ্ছা, শিশুদের ক্ষেত্রে এই তরঙ্গ
বেশি দেখা যায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলেছে which lobe in the brain is responsible for visual processing? অপশন কি বলেছে? প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ফ্রন্টাল। দেখো কোনটা কোথায় রয়েছে। এটা হলো ফ্রন্টাল লোব, তারপর এটা হলো প্যারাইটাল লোব, এটা হলো অক্সিপিটাল লোব, এটা হলো টেম্পোরাল লোব। তাহলে ভিজুয়াল প্রসেসের জন্য কোনটা মানে রেসপন্সিবল? এটা হলো অক্সিপিটাল লোব। ঠিক আছে, ভিজুয়াল প্রসেসের জন্য কে রেসপন্সিবল রয়েছে? অক্সিপিটাল লোব। এটা ব্রেনের পেছনের দিকে থাকছে। এখানে কি থাকে? অক্সিপিটাল লোবে থাকে হলো প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। অক্সিপিটাল লোবে কি থাকছে? প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স থাকছে। এটা কি কাজ করছে? দৃষ্টি সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্লেষণ করে। ঠিক আছে, দৃষ্টি সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্লেষণ করে। আচ্ছা, এটা মানে কোন জায়গা থেকে আসা তথ্যকে বিশ্লেষণ করে? অপটিক নার্ভ। অপটিক নার্ভটা এখানে গিয়ে এন্ড হচ্ছে, গিয়ে তারপরে এখানকার তথ্য বিশ্লেষণ করছে। ঠিক আছে, কোনো কিছুর আকার কেমন, কোনো কিছু যেটা যাচ্ছে তার গতি, রং, হ্যাঁ, তা এগুলো সমস্ত কিছু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলেছে নোডস অফ র্যানভিয়ার আর ফাউন্ড ইন। নোডস অফ র্যানভিয়ার কোথায় দেখা যায়? নন মাইলিনেটেড অ্যাক্সন, মাইলিনেটেড অ্যাক্সন, বোথ মাইলিনেটেড অ্যান্ড নন মাইলিনেটেড অ্যাক্সন, অনলি ইন ডেন্ড্রাইট। এটা এইচডব্লিউ। এটা তোমরা বলবে যে নোডস অফ র্যানভিয়ার আমরা কোথায় দেখতে পাই? আর এটা কি কাজে লাগে? কোথায় দেখতে পাই? এটার ফাংশন কি? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অলরেডি আমি এটা আজকে আলোচনা করেছি। চলো নেক্সট কোশ্চেন। বলেছে হুইচ গ্লায়াল সেল ফর্ম করছে মাইলিন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, কোন গ্লায়াল সেলটা মাইলিন ফর্ম করছে? সোয়ান সেল, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগো ডেন্ড্রোসাইট। অ্যান্সার কি হবে? অলিগো ডেন্ড্রোসাইট। অ্যান্সার হবে কি? অলিগো ডেন্ড্রোসাইট। ঠিক আছে, গ্লায়াল সেল, এই যে দেখলাম গ্লায়াল সেল, এই গ্লায়াল সেলটা কি? এই গ্লায়াল সেলটা হলো সাপোর্টিভ নার্ভ সেল। ঠিক আছে, এটা হলো সাপোর্টিভ নার্ভ সেল। অলিগোডেন্ড্রোসাইট কোথায় থাকছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। অলিগোডেন্ড্রোসাইট থাকছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকছে। এটা কি করছে? একাধিক অ্যাক্সনকে মাইলিনেট করে। ঠিক আছে, একাধিক অ্যাক্সনকে মাইলিনেট করে। আর যেখানে আরেকটা অপশন রয়েছে দেখো, সোয়ান সেল। দেখতে পেয়েছ তো? সোয়ান সেল কোথায় কাজ করছে? সোয়ান সেল কাজ করছে হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অ্যাকশনকে কভার করে। তো আজকে হলো তোমাদের জন্য এই কটা কোশ্চেনই থাকলো, যেগুলো বললাম কমেন্ট সেকশনে প্রত্যেকে অ্যান্সার জানিও। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক এমসিকিউ নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে শেষ করছি।
আর ক্লাস সংক্রান্ত ডিটেলস জানতে হলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিও। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।